নমস্কার, নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। বিহার থেকে পৃথক ঝাড়খণ্ড রাজ্য গড়ার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন শিবু সোরেন। প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর সোমবার দিল্লির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাবার মৃত্যুর খবর এক্স হ্যান্ডেলে প্রকাশ্যে এনেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কিডনি সংক্রান্ত সমস্যার কারণে জুনের শেষ সপ্তাহে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন শিবু সোরেন। ১ মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর ৮১ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। ঝাড়খণ্ড তথা জাতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য নাম শিবু সোরেন। ৩৮ বছরেও বেশি সময় ধরে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্ব দিয়েছেন আদিবাসী এই নেতা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ৩ বার। ৮ বার নির্বাচিত হয়েছেন লোকসভার সাংসদ হিসেবে। জাতীয় রাজনীতিতে দাপটের সঙ্গে কাজ করেছেন শিবু সোরেন। কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব নিয়ে সামলেছেন গুরুত্বপূর্ণ মন্ত্রক। ৩ বার রাজ্যসভার সাংসদ হয়েছেন তিনি। ঝাড়খণ্ড রাজনীতির অন্যতম স্তম্ভ ছিলেন শিবু সোরেন। ২০০০ সালে বিহার থেকে পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠন করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন শিবু সোরেন। যদিও শিবু সোরেন আদিবাসী জনগণের কাছে দিসুম গুরু নামে জনপ্রিয় ছিলেন, তবে বিতর্ক থেকেও মুক্ত ছিল না তার রাজনৈতিক জীবন। ২০০৬ সালে একটি হত্যা মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হলেও পরে আদালতের নির্দেশে বাতিল হয় সেই রায়। এছাড়া কয়লা কেলেঙ্কারিতেও অভিযুক্ত ছিলেন শিবু সোরেন। তবে শিবু সোরেন শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, আদিবাসী চেতনা, ভূমি আন্দোলন ও আঞ্চলিক স্বায়ত্ত শাসনের সংগ্রামের অন্যতম কণ্ঠস্বরও ছিলেন তিনি। তার লড়াই, সংগ্রাম এবং উত্তরাধিকার আগামী দিনেও পথ দেখাবে ঝাড়খণ্ড ও ভারতীয় রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা ২০২৪-২৫ আনুষ্ঠানিক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দুর্যোগ এবং বিপর্যয় মোকাবেলার প্রাক প্রস্তুতিতে সহায়ক হবে এই পরিকল্পনা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার রাজ্যে দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা ২০২৪-২৫ আনুষ্ঠানিক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্য সচিবালয়ের কনফারেন্স হলে দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনার আনুষ্ঠানিক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। দুর্যোগ এবং বিপর্যয় মোকাবেলার প্রাক প্রস্তুতির পাশাপাশি স্থায়ী প্রস্তুতির ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রাখবে এই পরিকল্পনা। এই পরিকল্পনায় কেন্দ্রীয় সরকার উল্লেখিত ১০টি পয়েন্টের মধ্যে ৬টি পয়েন্টের উদ্বোধন হলো বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ম্যানেজমেন্ট প্ল্যান ২০২৪-২৫ যেটা চালু হলো, এই ক্ষেত্রে আমি যতটুকু বুঝলাম এবং যা দেখলাম যে আগামী দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে 10 পয়েন্ট এজেন্ডা এটা উনি রেখেছেন, সেন্দাই ফ্রেমওয়ার্ক উনি রেখেছেন, যাতে করে আমাদের যে ঝুঁকিগুলো আসে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা কি কি হতে পারে এবং তাতে একটা পার্মানেন্ট, যখনই এই ধরনের প্রবলেম হবে আমরা পার্মানেন্টলি যেন আমরা তৈরি থাকি। যেন এই বছর আমরা করলাম আবার চুপ হয়ে গেলাম, যে কোনো সময়ে যে কোনো বিষয়। বন্যা তো একটা পার্টিকুলার টাইমে আমরা জানি ওই সময় হয়, কিন্তু ভূমিকম্প তো কখন যে কোনো সময় আসতে পারে, বা অন্যান্য যেসব দুর্যোগপূর্ণ বিষয়গুলো থাকে। যে সব দিক দিয়ে যদি আমরা রেডিনেস থাকে 24/7 প্লাস 365 ডেজ আমাদের রেডি থাকতে হবে। তার জন্য আজকের যে 6টা যে এখানে উদ্বোধন হলো, সত্যি এটা আমাদের জন্য কাজে আসবে। এবং এখানে যে রেট্রোফিটিং মেশনারি বিল্ডিংস হাপানিয়াতে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় এই বিষয়ে উল্লেখ করেছেন যে একটা টেকনোলজি ডেমনস্ট্রেশন ইউনিট সেটা উদ্বোধন হলো, এবং তাতে করে সিভিল ডিফেন্স ট্রেনিং সেখানেও কিন্তু একটা সেন্টার হিসাবে সেখানে থাকবে। শুধু সিভিল ডিফেন্স ট্রেনিং সাথে আপদা মিত্র তাদেরও কিন্তু ট্রেনিং সেখানে হবে। ভবিষ্যতে হয়তো বা আরও যারা ভলেন্টিয়ার্স আছেন তাদেরকেও ট্রেনিং সেখানে সম্ভব হবে। এদিন অসামরিক প্রতিরক্ষা প্রশিক্ষণ প্রকল্পেরও আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে ২৮৮০ জন স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ নেবেন বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজকেই যে আমি শুনলাম যে অসামরিক প্রতিরক্ষা প্রশিক্ষণ প্রকল্প আজকে সূচনা হয়েছে।
আমি এর জন্য যে এটার সাথেই কিন্তু আমাদেরও প্রকল্পগুলো কিন্তু শুরু হবে একই ধাঁচে, মানে একই নির্দেশে। আমি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে ধন্যবাদ দিতে চাই। এবং এই প্রকল্পে যা আমার কাছে ডাটা আছে, প্রায় 2880 জনের মতো যারা স্বেচ্ছাসেবক তারা প্রশিক্ষণ নেবেন। এতে করে দেখা যায় জনসংখ্যা প্রায় 1% এই ট্রেনিংটা এখানে নেবে। তো আমার মনে হয় যে আরও আমাদের হয়তো বা বাড়াতে হতে পারে, বা এই পার্সেন্টেজটা আরও বাড়বে। নট ব্যাড দ্যাট পার্সেন্টেজ। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রকাশ করার পাশাপাশি এদিন হাঁপানিয়ার প্রযুক্তি প্রদর্শনী ইউনিটের অনলাইন উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়া 26টি স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন এবং বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রও রাজ্যবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন মুখ্যমন্ত্রী। দুর্যোগ ব্যবস্থাপনা সরঞ্জাম যাচাইয়ের জন্য অনলাইন পোর্টালের পাশাপাশি ভূমি ব্যবহার পরিবর্তনের জন্য অনলাইন পোর্টালও এদিন চালু করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য সরকারের অধীনে থাকা 28টি সাধারণ ডিগ্রি কলেজ সহ বাকি সবগুলো ডিগ্রি কলেজে বায়োমেট্রিক উপস্থিতি চালু করবে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের নির্দেশেই এ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ভারত সরকারের এই সিদ্ধান্ত সঠিকভাবে রূপায়ণের জন্য শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। রাজ্য সরকারের অধীনে থাকা 28টি সাধারণ ডিগ্রি কলেজ সহ বাকি সবগুলো ডিগ্রি কলেজেও চালু হবে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স প্রক্রিয়া। শুধু তাই নয়, ডিগ্রি কলেজের ক্লাসরুমগুলিতে সিসি ক্যামেরাও বসানোর নেওয়া হচ্ছে সিদ্ধান্ত। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স প্রক্রিয়া পদ্ধতি সম্প্রতি চালু হয়ে গিয়েছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। এখন শিক্ষা মন্ত্রকের এই নির্দেশিকা চালু করতে হবে রাজ্য সরকারের ডিগ্রি কলেজে। আমাদের ডিজিটাল এটা চালু হয় তাহলে সব যে কয়েকজন গোটা কিছু সংখ্যক টিচারদের জন্য যে বদনামটা হচ্ছে এটা তখন মনে হয় একদম পুরোপুরি শেষ হয়ে যাবে। সেমিস্টার পদ্ধতির নীতিমালা অনুযায়ী ন্যূনতম 180 দিন পঠন পাঠন হওয়ার কথা, যা রাজ্যে হচ্ছে না। এই কারণে ডিগ্রি কলেজগুলিতে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স প্রক্রিয়া চালুর নেওয়া হচ্ছে সিদ্ধান্ত। বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স প্রক্রিয়া ইতিমধ্যে কার্যকর করেছে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল। ফলে ত্রিপুরা সহ সারা ভারতবর্ষে সবগুলো মেডিকেল কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স পদ্ধতির মাধ্যমে নিজেদের উপস্থিতির জানান দিতে হচ্ছে প্রত্যেক দিন। যে সরকার আমাদেরকে বিশ্বাস করছে এমনটি নয়, বরঞ্চ আমি আমার কাজের মধ্যে স্বচ্ছতার জবাবদিহিতা কতটুকু রাখলাম সেটি আমি আমার পারফরমেন্স দ্বারাই শো করাবো। যার কারণে যেহেতু প্রত্যেকটা অফিসে একটা নির্দিষ্ট টাইম শিডিউল আগমন প্রস্থান আছে, এই জন্য এটি আমি মনে করি যে গভর্নমেন্ট প্রতিটা সেক্টরেই এটি করবেন। দিল্লি বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, আসাম বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ ভারতের অধিকাংশ কেন্দ্রীয় রাজ্য বিশ্ববিদ্যালয়ে চালু হয়ে গিয়েছে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স প্রক্রিয়া। আইআইটি, এনআইটি, আইআইএম সহ সর্বভারতীয় সকল স্তরের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও কার্যকর হয়েছে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স প্রক্রিয়া। নয়াদিল্লির মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন, ভারত সরকারের অন্যান্য মন্ত্রক এবং ওএনজিসি, গেইল, আইসিএআর, সিএসআইআর এ চালু হয়ে গিয়েছে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স প্রক্রিয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য প্রশাসন। ক্ষেত্রে প্রস্তুতি শুরু করে দিয়েছে তথ্য সংস্কৃতি দপ্তরও। আসাম রাইফেলস ময়দানে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান সুষ্ঠুভাবে কভারেজের জন্য চিত্র সাংবাদিকদের নিয়ে বৈঠক করলেন আইসিএ অধিকর্তা। আসন্ন স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত হয় একটি গুরুত্বপূর্ণ সভা। সভায় পৌরোহিত্য করেন আইসিএ অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন সংবাদ মাধ্যমের ফটো জার্নালিস্টরা। যেহেতু 15ই আগস্ট আগরতলা আসাম রাইফেলস ময়দানে স্বাধীনতা দিবস অনুষ্ঠানের মূল ভাবমূর্তি ধারণ এবং প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ফটো জার্নালিস্টরা, তাই তাদের নিয়েই আয়োজিত হয় এই বৈঠক। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তাৎপর্য বিবেচনা করে স্বরাষ্ট্র বিভাগ সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে পরামর্শ করা হয়েছিল, যাতে আলোকচিত্র সাংবাদিকরা নির্বিঘ্নে কর্ম সম্পাদন করতে পারেন এবং টেলিভিশন ও সংবাদপত্রের মাধ্যমে সঠিক সংবাদ উপস্থাপন করতে পারেন বলে জানিয়েছেন অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের মূল যে প্রোগ্রাম,
এটা আমাদের আসাম রাইফেলসে হবে স্টেট লেভেল প্রোগ্রাম। বিগত বছরের মতোই এই প্রোগ্রামের একটা অন্যতম উল্লেখযোগ্য অংশ হচ্ছে মিডিয়া কাভারেজ, কেননা তার মারফতে এই প্রোগ্রাম তার যে মেসেজ সবটা সমস্ত রাজ্যবাসীর কাছে পৌঁছায়। তারই পার্ট হিসাবে যাতে হ্যাসেল ফ্রি সুন্দরভাবে আমরা করতে পারি, মুভমেন্টে যাতে কোনো ধরনের কোনো ইস্যু না থাকে, মিডিয়া পার্সনে যেন তার সুবিধা মতো কাভার করতে পারেন, এই জন্য প্রতি বছরই আমরা পুলিশ পার্সন যারা পুলিশ ডিপার্টমেন্টের অফিসারদের সঙ্গে নিয়ে আমরা একটা কোঅর্ডিনেশন মিটিং করি। তারই পার্ট হিসেবে আজকের এই মিটিংয়ে আমাদের বিস্তারিতভাবে সমস্ত বিষয় নিয়ে কথা হয়। আমরা আশা করছি বিগত দিনের মতো এবছর সর্বাঙ্গ সুন্দরভাবে আমাদের এই কর্মসূচি রূপায়িত হবে। নতুনত্ব কোনো কিছু কি অ্যাড করা হয়েছে? নতুনত্ব তো কিছু না, তবে হ্যাঁ আগামী আজকে যে কথা হয়েছে আমাদের আগামী 10 তারিখের মধ্যে যারা ইন্টারেস্টেড মিডিয়া পার্সন আছেন ওনারা ওনাদের আইডেন্টিটি কার্ড জন্য আমাদের কাছে ফটোগ্রাফ দেবেন। উইদিন 12 আমরা এটা হ্যান্ড ওভার করবো। 13 তারিখ হচ্ছে ড্রেস রিহার্সাল, 15 তারিখ মূলত এই সমস্ত বিষয় নিয়ে এখানে কথা হয়েছে। সেই অর্থে স্পেসিফিক নতুনত্ব বলতে কিছু নেই, তবে কাজটা যেন আরও স্মুথলি করা যায়, বিগত দিনের মধ্যে যেভাবে করেছি তার চেয়েও ভালোভাবে করা যায় সেটা নিয়ে বিস্তারিত কথা হয়েছে। আসাম রাইফেলস ময়দানে অনুষ্ঠিতব্য স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানের আলোকচিত্র ধারণ এবং তার প্রচার প্রসারের জন্য সংশ্লিষ্ট ফটো জার্নালিস্ট বা ক্যামেরাম্যানদের নিজ নিজ পরিচয়পত্র সহ আবেদন করতে হবে 10ই আগস্টের মধ্যে। এক্ষেত্রে 13ই আগস্ট হবে ড্রেস রিহার্সাল। উল্লেখ করা যেতে পারে, দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ইতিমধ্যেই সর্বাত্মক প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। এই ক্ষেত্রে হর ঘর তিরঙ্গা কার্যক্রম শুরু হয়েছে ২রা আগস্ট থেকে, যা চলবে 15ই আগস্ট পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে চিহ্নিত করে এর অনুবাদক যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের এই ধরনের মন্তব্যের তীব্র সমালোচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী। ভারতে দ্বিতীয় ও সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হলো বাংলা ভাষা। ৮ম তপশিলের অন্তর্ভুক্ত অন্যতম এই বাংলা ভাষায় রচনা হয়েছে জাতীয় সঙ্গীত। দিল্লি পুলিশের এই ধরনের বিবৃতি আপত্তিকর এবং সংবিধান অবমাননা করা বলে উল্লেখ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। চিঠি লিখেছে, এটা প্রায় এর মতো বিজ্ঞাপনের মতো, যে দিল্লিতে সাম্প্রতিককালে তারা যে বিদেশি নাগরিক বিশেষ করে বাংলাদেশি তাদের চিহ্নিত করার নামে কয়েকজন বাংলাভাষীকে তারা আটক করেছেন এবং তাদের বয়ান রেকর্ড করেছেন। তো স্বাভাবিকভাবেই তারা বাংলাদেশি না ভারতীয়, পশ্চিমবাংলা, আসাম বা ত্রিপুরা রাজ্যের বাসিন্দা, আমি সে কথা বলছি না। কিন্তু দিল্লি পুলিশ যেভাবে বিষয়টাকে উত্থাপন করেছে এটা অত্যন্ত আপত্তিজনক। তারা নিঃসন্দেহে বাংলাতেই তাদের বয়ান দিয়েছেন। এই আটক কয়েকজন ব্যক্তি লিখেছেন তারা বাংলাদেশি ভাষায় কথা বলেছেন। ভুক্ত 22টি যে ভাষা তার মধ্যে অন্যতম একটি, যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন, এটাকে বাংলাদেশি ভাষা বলে চিহ্নিত করা এবং এটা অন্য কেউ নন দিল্লি পুলিশ দ্বারা, এটা অত্যন্ত আপত্তিকর এবং বাংলা ভাষার প্রতি একটা চরম অবমাননা। আর বাংলা ভাষা যেহেতু ৮ম তপশিল অন্তর্ভুক্ত সংবিধানের, এটা সংবিধানের প্রতি অবজ্ঞা। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। ভিলেজ কমিটি নিয়ে সরকারের তৎপরতা নেই, এক্ষেত্রে প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার দাবি করলেন তীব্রমতা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন। বাংলা ভাষী মানে বাংলাদেশি নয় বলেও প্রতিক্রিয়ায় জানালেন প্রদ্যোৎ কিশোর।
উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে না ভিলেজ কমিটি নির্বাচন। এবার এক্ষেত্রে প্রয়োজনে সুপ্রিম কোর্টে আপিল করা হবে বলে দাবি করলেন ত্রিপুরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ভিলেজ কমিটি নির্বাচন না হওয়ায় জনজাতিরা ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। मैं अपने लॉयर दिल्ली में कंसल्ट कर रहा हूँ। हाँ, किससे, कहाँ पे? दिल्ली में। अच्छा। और अगर दरकार होगा, क्योंकि इतना दिन हो गया है, अगर दरकार होगा तो सुप्रीम कोर्ट भी हम जाएंगे। आप फाइल बीसी सर आप सरकार के साथ एक ही अलायंस पार्टनर के साथ हो, सरकार में रह के भी सुप्रीम कोर्ट में जाना पड़ रहा है, ये ऐसा क्यों हो रहा है? कहीं में लिखा तो नहीं है कि दो भाई हर चीज़ में एग्री करें, अलायंस पार्टनर हर चीज़ में एग्री करें। ये हमारे लोगों का एक एक्सपेक्टेशन है कि इतना दिन हो चुका है और अभी भी कोई एक्सप्लेनेशन नहीं दिया जा रहा है। और मोर देन सरकार सुप्रीम हाई कोर्ट का डायरेक्शन है कि इलेक्शन होना चाहिए, और उसके बाद भी अगर इलेक्शन नहीं हो रहा है तो गांव में हमारे गरीब लोग सफ़र कर रहे हैं। हमें उनको जस्टिस, उनको न्याय देना है। और अगर स्टेट इलेक्शन कमीशन डिसीजन नहीं ले रहा है तो हमको सुप्रीम कोर्ट से भी न्याय लेना पड़ेगा या फिर हाई कोर्ट से न्याय लेना पड़ेगा। लेकिन मैं अलायंस के हित के लिए अपने लोगों को कष्ट में नहीं रख सकता। और दूसरा বাংলা ভাষা এবং বাংলাদেশি পৃথক দুটি বিষয়। বাংলা ভাষী মানেই বাংলাদেশি নয়, এই বিষয়টি পরিষ্কারভাবে বোঝা প্রয়োজন বলে অপর এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। Understand that Bangla is a very rich language, and Bangla language is even the Rashtragan is written by Kavi Guru Rabindranath Tagore is in Bangla. So there is no such thing as Bangladeshi language. Urdu is being used, but Bangla script is also there. So there is no such thing as Bangladeshi language. There is a Bengali language. There are different dialects. So we should not confuse and target Bengalis on the name of which language they speak. I think any language, people should not be targeted, whether it is Kokborok, Mizo, Tamil, Telugu, Hindi, or Bangla, or even English. Just because they speak that language, there is no such thing as Bangladeshi script. 1994 সালের ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের অন্তর্ভুক্ত ভিলেজ কমিটি আইনের ধারা 20 অনুসারে 587টি ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত করবে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু গত 2020 সালের মে মাসেই ভিলেজ কমিটিগুলির মেয়াদ ফুরিয়ে গেলেও এখনো পর্যন্ত ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়নি ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদে, যার ফলে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পৌঁছতে পারছে না জনজাতি অংশের তৃণমূল পর্যায়ে। উল্লেখ করা যেতে পারে, গত প্রায় 4 বছর ধরে এডিসির শাসন ক্ষমতায় রয়েছে ত্রিপুরা মথা, যারা বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের সহযোগীও বটে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সদ্য রাজ্যের মন্ত্রিসভায় বিস্তার ঘটেছে, মন্ত্রিত্ব পেয়েছেন কিশোর বর্মন। এই দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি তাঁর অধীনে থাকা দফতরের কাজে যুক্ত হয়ে গেছেন। সোমবার সোনামুড়ায় মহকুমা শাসকের নতুন ভবনের পরিদর্শনে যান তিনি। এই নতুন ভবনের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। এই নতুন ভবনটি তৈরি হলে সোনামুড়াবাসী উপকৃত হবে বলে জানান মন্ত্রী কিশোর বর্মন। সোনামুড়াবাসীকে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন অফিসে যেতে হতো, যেই অফিসগুলো এসডিএম অফিসের সাথে রিলেটেড। এখন একই বিল্ডিংয়ের মধ্যে সমস্ত অফিস শিফট হবে। স্বাভাবিকভাবেই সোনামুড়াবাসী যখন আসবেন, এক জায়গাতে আসবেন, বিভিন্ন জায়গায় ছুটতে হবে না, তাদের অতিরিক্ত অর্থ ব্যয় হবে না। সেই জায়গাতে এক অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের মধ্যে সমস্ত কিছু পাবেন। সমস্ত সোনামুড়াবাসী সেটা। কলেজে আসন নিয়ে কোনো সমস্যা নেই, এক্ষেত্রে ভর্তির সুযোগ পাবে সবাই। সোমবার এক প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। 33,000 আসন আছে কলেজগুলিতে, তবে সবাইকে শহরের কলেজগুলিতে ভর্তি হবার সুযোগ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী। ছাত্রীদেরকে কাছাকাছি কলেজে ভর্তির সুযোগ করে দেওয়ার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও এদিন জানিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, কিন্তু স্টুডেন্টের যে একটা প্যানিক যে আমরা সবাই শহরেই পড়ব আর শহরের মধ্যে শুধুমাত্র রাম ঠাকুর কলেজেই পড়ব, এটা হচ্ছে মূল সমস্যা। সিট নিয়ে আমাদের কাছে কোনো সমস্যা নেই, আর অ্যাডমিশন হতে পারছি না বা হচ্ছে না এসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আমরা দুবার অ্যাডমিশনের জন্য আমাদের যে পোর্টাল সেটা ওপেন করেছি, প্রয়োজনে আমরা
আবার ওপেন করব, কিন্তু কোনো স্টুডেন্ট যাতে ভর্তি না হয়ে থাকে এরকম আমরা দেব না। সব স্টুডেন্টকে আমরা ভর্তি নেব, কিন্তু স্টুডেন্ট যদি মনে করে যে আমি একটা নির্দিষ্ট কলেজেই পড়ব, সেটা আমাদের পক্ষে কিছুটা কষ্টসাধ্য হবে। তবে আমরা চেষ্টা করব, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তারা যাতে কাছাকাছি জায়গায় কলেজের মধ্যে তারা যাতে পড়াশোনা করতে পারে। ভর্তি নিয়ে এই ধরনের যে পেনিক ছড়ানো হয়েছে সেটাতে আপনারা কর্ণপাত করবেন না। সব স্টুডেন্টকে আমরা ভর্তি নেব, কোনো স্টুডেন্টের যাতে পড়াশোনায় ব্যাঘাত না ঘটে সেই বিষয়ে আমরা সচেতন আছি, আমরা সংবেদনশীল আছি। যে বিরোধী দল নেতা বলেছেন যে শিক্ষাক্ষেত্রে এখন বাছাই করে নেওয়া হচ্ছে রাজনৈতিকভাবে, সে বিষয়টা আপনি কীভাবে দেখছেন? উনি প্রমাণ দিন। অভিযোগ দেওয়ার তো ওভাল টেস্টের শেষ দিনে ভারতের দরকার ছিল 4 উইকেট, ইংল্যান্ডের প্রয়োজন ছিল 35 রান। এক্ষেত্রে অবিশ্বাস্য জয় পেল টিম ইন্ডিয়া। পেস ব্যাটারি চার্জে ইংল্যান্ডকে ছাড়খাড় করে 6 রানে জিতল গিলের নতুন ভারত। সেই সঙ্গে সিরিজও ড্র রেখে বিলেত থেকে ফিরছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের মাটিতে শেষ টেস্টে দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারত। এই জয়ের ফলে সিরিজে 2-2 ব্যবধানে ড্র করল ভারত। সিরাজ কৃষ্ণর দুরন্ত পারফরমেন্সে দিনের শেষে ধরাশায়ী ইংল্যান্ড। শেষ টেস্টে প্লেয়ার অফ দ্য ম্যাচও হলেন সিরাজ। শেষ টেস্ট জয়ের জন্য ভারতের দরকার ছিল 4 উইকেট, ইংল্যান্ডের প্রয়োজন ছিল 35 রান। সোমবার দিনের শুরুতে পরপর 2টি 4 মেরে ভারতীয় সমর্থকদের মনোবল দুর্বল করে দেন ওভারটন, কিন্তু তারপরও অসাধারণ বোলিং করতে থাকেন ভারতীয় বোলাররা। পঞ্চম দিনে একাই 3 উইকেট নেন সিরাজ। একটি উইকেটে পান প্রসিদ্ধ কৃষ্ণ। ইংল্যান্ডের জেমস স্মিথ, ওভারটন এবং গ্যাস এটকিনসন আউট হন সিরাজের বলে। জস টাংয়ের উইকেট নেন কৃষ্ণ। শেষ টেস্টে সিরাজ 5টি এবং প্রসিদ্ধ কৃষ্ণ নেন 4টি উইকেট। একটি উইকেট পান আকাশদীপ। এই সিরিজে সর্বাধিক উইকেটের মালিকও হলেন সিরাজ। মোট 23টি উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ। নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবথেকে কম রানে জয়ী হবার ইতিহাস গড়ল ভারত। ওভালে মাত্র 6 রানে জিতল টিম ইন্ডিয়া। 93 বছরের ইতিহাসে এই প্রথমবার 1 অঙ্কের রানে জিতল ভারত। এতদিন সেই তালিকার শীর্ষে ছিল 2004 সালের ওয়াংখেড়ে টেস্ট। সেখানে 13 রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। 1972 সালে কলকাতার ইডেন গার্ডেনে ইংল্যান্ডকে পরাজিত করে 28 রানে। টেস্ট ক্রিকেটের রোমাঞ্চকে আবারও একবার পুনর্জীবিত করে তেন্ডুলকর অ্যান্ডারসন ট্রফিতে 2-2 এর সমতা আনে টিম ইন্ডিয়া। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।